মনতোষ মিত্র একজন বাঙালি বিজ্ঞান সাধক। এই খোদ কলকাতার বুকে বসে তিনি এক আশ্চর্য যন্ত্র বানিয়েছিলেন। তার মৃত্যুর পর সেই যন্ত্র গিয়ে পৌঁছল তার ভাইপো সন্দীপনের হাতে। এই যন্ত্র অনেকটা আলাদিনের চিরাগের মতো দেখতে, কিন্তু পোড়া মাটির তৈরি। তারপর কি হলো সেটা জানার জন্য গল্পটা শেষ অবধি শুনতে হবে। স্টোরি হাউসের আজকের এপিসোডে আপনারা শুনছেন মনোক্লিডের চিরাগ। আলাদিনের চিরাগের গল্প আপনারা তো সবাই জানেন, কিন্তু আপনারা কি জানেন এই বাংলার মনতোষ বাবুর কাছেও অবিকল একটি চিরাগ ছিল, যে চিরাগ মনতোষ নিজে বানিয়েছিলেন। মনতোষ মিত্র, স্যান্ডি মিত্র এ সন্দীপন মিত্রের স্বর্গীয় জ্যাঠামশাই। সন্দীপনের বয়স এখন 65। তখন সে নিতান্তই বালক, 12-13 বছর বয়স হবে। জ্যাঠামশাই মারা যান। জ্যাঠামশাই বিয়ে থা করেননি। জ্যাঠার যাবতীয় সম্পত্তি পেল সন্দীপন। সম্পত্তি বলতে পুরনো অচল বই আর হ্যান্ড নোটসে ভরা একটা লাইব্রেরি। সন্দীপন জ্যাঠার ন্যাওটা ছিল, তার ফলে ছোট থেকেই বই পড়তে সে ভীষণই ভালোবাসত। জ্যাঠার লাইব্রেরিতে একচ্ছত্র অধিকার পাওয়ার পর যেটা হলো, সন্দীপনের পরিবার বিষয়টাকে মোটেই ভালো চোখে নিল না। সন্দীপন আস্তে আস্তে মনতোষ হয়ে উঠছে। তার চিন্তা, ব্যবহার, কথা বলার ভঙ্গি, হাঁটা চলা, সমস্ত কিছুতে মনতোষ যেন একটু একটু করে ঢুকে পড়ছে। যেন যাওয়ার সময় সে সন্দীপনের ভিতরে নিজেকে ঢেলে দিয়ে গেছে। আর সন্দীপন পেল একটা নিজস্ব পৃথিবী, একটা প্রকাণ্ড পৃথিবী। বিভিন্ন দেশে, বিভিন্ন কালে, বিভিন্ন সংস্কৃতিতে যে সমস্ত অজানা অচেনা ঢেউ উঠেছে, যা মানব জাতিকে সমৃদ্ধ করেছে, সামনের দিকে এগিয়ে নিয়ে গেছে, যে সমস্ত তত্ত্বের সার জেনে গেলে নিজের অন্তরের গভীর সমুদ্রে নিশ্চিন্তে ডুব দেওয়া যায়, সেই সমস্ত গভীর গোপন তত্ত্বজ্ঞান সে তার এই 10 ফুট বাই 12 ফিটের ছোট্ট পৃথিবীটায় পেল। এইভাবে সন্দীপন তার ঠাকুমার আদরের বাবলু হতে হতে হঠাৎ করে জ্যাঠামশাইয়ের স্যান্ডি হয়ে গেল। দল পাল্টানো বোধহয় বাঙালির রক্তেই আছে। মনতোষ 2-1টা বৈজ্ঞানিক যন্ত্রতন্ত্র বানিয়েছিল, যার মধ্যে অন্যতম হলো তার সেই চিরাগ। আচ্ছা, মনতোষকে আমরা এখন থেকে মনোক্লিড বলি, কারণ বেঁচে থাকলে সে সেটা শুনতেই বেশি পছন্দ করত। জ্যামিতি শাস্ত্রের প্রতি অসম্ভব প্রেম থেকে ইউক্লিডের নাম অনুকরণ করে সে নিজের নাম রেখেছিল মনোক্লিড। মনোক্লিডের এই চিরাগ আলাদিনের কনভেনশনাল চিরাগের থেকে অনেকটাই আলাদা। এই চিরাগ পোড়া মাটির তৈরি। পুরনো ইটের যে রঙটা হয় অনেকটা সেই রঙের। চিরাগের গায়ে অনেকগুলো ছিদ্র আছে। ঠিকভাবে গুণে বললে 8খানা ছিদ্র রয়েছে চিরাগের গায়ে, এবং চিরাগের একদম শেষে পাখির লেজের মতন অংশটায় আরও একটি ছিদ্র রয়েছে। অর্থাৎ সব মিলিয়ে চিরাগটিতে মোট 9খানা ছিদ্র রয়েছে। ছিদ্রগুলোয় পরপর ফু দিলে পরপর 7টা ছিদ্রে সা থেকে নি পর্যন্ত সপ্তস্বর বেজে ওঠে, এবং 8 নম্বর ছিদ্রে ফু দিলে পরের অক্টেভের প্রথম সা বেজে ওঠে।
এটা বেসিক্যালি একটা বাদ্যযন্ত্র। সঙ্গীতের ভাষায় বললে যন্ত্রটা সি ডোরিয়ান বা ন্যাচারাল সি মাইনার স্কেলের মতন শুনতে কোনো একটি ঠাটে বাঁধা। পশ্চিমী পরিভাষায় যাকে স্কেল বলা হয়, আমাদের দেশীয় সঙ্গীতে তাকেই ঠাট বলে। ঠাট থেকেই বিভিন্ন রাগ ও রাগিণীর জন্ম হয়। চিরাগের এই সমস্ত উপযোগিতার কথা মনোক্লিড নিজেই স্যান্ডিকে বলে গিয়েছিল। আচ্ছা, মনোতোষকে মনোক্লিড হিসাবে আপনারা যখন অ্যাকসেপ্ট করেই নিয়েছেন, সন্দীপনকেও স্যান্ডি হিসাবে অ্যাকসেপ্ট করে নিন, কারণ সেও সেটাই শুনতে পছন্দ করে। তা এই চিরাগের আর কোন নতুন বিশেষত্বের কথা সন্দীপন জানতে পারল? বাপ রে বাপ, সে এক অতিলৌকিক কীর্তন। রাতের বেলা শুনলে শরীর ঠান্ডা হয়ে যায়। সন্দীপন ভেবেছিল চিরাগটায় জল ঢাললে হয়তো পাখির আওয়াজের মতন কোনো সুর টুর বেরোবে। সে পশ্চিমবঙ্গের এক ট্রাইবাল ইনস্ট্রুমেন্টেই এই কনসেপ্টটা দেখেছিল। কিন্তু চিরাগের প্রত্যেকটা ছিদ্র দিয়ে জল ঢেলেও চিরাগটি আলাদা করে বিশেষ কোনো আচরণ করল না। উপরন্তু যে সুরগুলো চিরাগ থেকে এতক্ষণ বেরোচ্ছিল সেগুলোও বেরোনো বন্ধ হয়ে গেল। সন্দীপন বুঝল এভাবে হবে না, সে কিছু একটা মিস করছে। সেদিন রাতে সন্দীপন স্বপ্ন দেখল মনোক্লিড চিরাগ হাতে তার খাটের আশেপাশে পায়চারি করছে। সন্দীপনের চোখে চোখ পড়তেই মনোক্লিড বলে উঠল, তুই বাবলুতেই ফিট ইন করিস, ঠিক আছে? তোর মধ্যে স্যান্ডি হওয়ার কোনো কোয়ালিটি নেই। যা যা ঠাকুমার কোলে উঠে বসে থাক, যা ঠাকুমার কাছে যা। আমার কাছে এসেছিস কিসের জন্য? হ্যাঁ, বেরো এখান থেকে। কোনো কারণ ছাড়াই স্যান্ডিকে বকাঝকা করে মনোক্লিড দুম করে ভ্যানিশ হয়ে গেল। সাথে সাথে স্যান্ডির কানে ভেসে এলো তার ঠাকুমার গলা, বাবলু, বাবলু বাবা, আমার সোনা, আমার কই গেলি বাবলু? আচার খাবি? তোর তো কি পছন্দ না আচার? আয় 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 আয়, আমার পাশটিতে এসে বস দেখিনি। সাথে সাথে বাচ্চাদের মতন অভিযোগের গলায় সন্দীপন বলে উঠল, এরকম করো না ঠাম্মি, আমি তোমার বাবলু ফাবলু হতে পারবো না। একটু আমার দিকটা বোঝো একটু। আমি মনোক্লিডের স্যান্ডি, আমি স্যান্ডি। আমি কোন দুঃখে তোমার বাবলু হতে যাব ঠাম্মি? সন্দীপনকে থামিয়ে দিয়ে ঠাম্মি সপাটে সন্দীপনের গালে এক চড় মারল। এমন জোরে মারল যে কানে তালা লেগে গেল। স্বপ্নটা ভেঙে গেল। সন্দীপনের স্যান্ডি হওয়া হলো কি না, এখনও হয়নি, তবে এবার হবে। যখন কিছু হওয়ার থাকে এমনি এমনিই হয়। আমরা এটা সেটা চেয়ে আসন্ন প্রাপ্তিগুলোকে আটকে দিই। 3 দিন পরে নিতান্তই অপ্রত্যাশিত এবং অবাঞ্ছিতভাবে নাড়াচাড়া করে দেখতে গিয়ে চিরাগটা হাত থেকে পড়ে গেল। চিরাগের মাথার দিকটায় একটা মুকুটের মতো দেখতে অংশ ছিল। চিরাগটা হাত থেকে পড়ে যেতেই মুকুটটা ভেঙে গেল। স্যান্ডি একেবারে রে রে করে উঠল, কি কাণ্ড ঘটালাম না আমি! হোয়াট হ্যাভ আই ডান ম্যান! মনোক্লিডের চিরাগ সে ভেঙে ফেলেছে, এই আফসোস তার বুকে তীরের ফলার মতো বিঁধল। কিন্তু মুকুটটা ভেঙে যাওয়াতে মেঘের আড়ালে লুকোনো সূর্যের মতো আরেকটা রহস্য খোলস ছাড়িয়ে বেরিয়ে এলো। মুকুটটা আসলে একটা চাবি। এ চাবি খোলার সিস্টেমটাই এটা। মুকুটটা ভাঙলে তবেই ভিতরে লুকিয়ে থাকা 10 নম্বর ছিদ্রটা বেরোবে, এটাই নিয়ম। আর এই ছিদ্রটাই যজ্ঞকুণ্ড। ঘৃতাহুতি এখানেই দিতে হবে। অর্থাৎ এতদিন সে ভুল ছিদ্র ব্যবহার করছিল। ছিদ্রবিদ্যায় স্যান্ডি নেহাতি কাঁচা। চিরাগের মাথার মুকুটটা ভেঙে যাওয়ার ঘটনাটা
ঘটেছিল রাত ৩টের সময়। ভারাক্রান্ত হৃদয়ে সেদিন রাতে ঘুম আসছিল না। আধ ঘন্টা ধরে নাড়ী শোধন ক্রিয়া করার পর তার অনাহত চক্রে হঠাৎ একটা ঠান্ডা স্রোত উৎপন্ন হয়ে বিশুদ্ধ চক্র আর মণিপুর চক্রের দিকে বয়ে গেল। তার গোটা শরীর ঠান্ডা হয়ে এলো। খানিক পরে তার চোখের ওপরে, কপালে এমন শীতল, স্বচ্ছ, দ্বিধাহীন এক শান্তি ছড়িয়ে পড়ল যে ছোটবেলায় মায়ের কোলে যেমন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতো, ঠিক সেরকম একটা নির্ভয় ঘুম এলো। পরদিন অনেক বেলা করে ঘুম ভাঙল। চোখ খুলতে দেখল ঘড়ির ঘন্টার কাঁটা 12-র ঘরে আর মিনিটের কাঁটা 3 আর 4-এর মাঝামাঝি একটা জায়গায়। ঘুম ভাঙতেই সে অনুভব করল তার সব জড়তা, সংশয়, দ্বিধা, দ্বন্দ্ব যেন কেটে গেছে। ঘুমের ভিতর কেউ যেন তাকে বলে দিয়েছে কি করতে হবে। ঠাকুমার রেখে যাওয়া 150 বছরের পুরনো ঘিয়ের শিশিটা সে বাংকার থেকে পারল। এ শিশি ঠাম্মি তার দিদি শাশুড়ি অর্থাৎ শাশুড়ির শাশুড়ির থেকে পেয়েছে। ঠাম্মি এটা স্যান্ডিকে দিয়ে বলেছিল, এত পুরনো ঘি এখন আর কোথাও পাবি নেকো বাবলু। আবার লোভে পড়ে পুরোটা খেতে যাসনি। এই ঘিয়ের যা তেজ, এই ঘি খেতে নেই কো। নেকে দিবি, সর্দি কাশির সময় 1 চামচি করে খাবি, বদ্যি বাড়ি আর যেতে হবে নিকো। 2 চামচ ঘি নিয়ে সে একটা স্টিলের বাটিতে গরম করে নিল। ঘিটা একেবারে গলে তরল হয়ে তেলের মতো দেখতে হয়ে গেল, লালচে বাদামি রং। 10 নম্বর ছিদ্র দিয়ে ঘি ঢালা শুরু করতেই, আচ্ছা এখানে একবার বলে রাখি, 10 নম্বর ছিদ্র হলো সেই ছিদ্রটা চিরাগের মাথার মুকুটটা ভেঙে যাওয়ার ফলে যেটা উন্মুক্ত হয়েছিল। তা সেই 10 নম্বর ছিদ্র দিয়ে ঘি ঢালা শুরু করতেই অনাহত চক্রে হঠাৎ সেই ঠান্ডা স্রোতটা বওয়া শুরু করল। সেই শীতল শান্তি ধীরে ধীরে বিশুদ্ধ এবং মণিপুর চক্রের দিকে এগিয়ে গেল। আহা, সে কি শান্তি! যারা এই শান্তির স্পর্শ পেয়েছে তারা ছাড়া এর মর্ম কেউ বুঝবে না। শ্বাস নেওয়ার সময় নাকের ভিতরের দেয়ালগুলো পর্যন্ত শীতল হয়ে আসে। প্রতি প্রশ্বাসে, প্রতি নিঃশ্বাসে যে শান্ত ছন্দ তৈরি হয়, তা বুকের ভিতর তৈরি হয়ে তা বুক থেকে শির দ্বারা বেয়ে ওপর আর নিচের দিকে ক্রমশ ছড়িয়ে পড়ে। একে একে 7খানা চক্র কম্পিত হওয়া শুরু করে। শরীর, মাথা সব ঠান্ডা হয়ে যায়। প্রায় 1.5 চামচ ঘি আত্মসাৎ করে চিরাগের ওপরের 10 নম্বর ছিদ্রটা মাথায় মাথায় ভরে গেল। অর্থাৎ এরপরে আরও ঘি ঢালা হলে উপচে পড়বে। বুক ভরে একটা শান্তির শ্বাস নিয়ে সে চিরাগের 1 নম্বর ফুটোটায় ফু দিল। যেই ফুটোটায় ফু দিলে সা বেজে ওঠে, ওই ফুটোটায়। কিন্তু এখন আর সায়ের স্বর বেরোলো না, তার বদলে গোটা ঘর কাঁপিয়ে গম গম করে বেজে উঠল লম। সঙ্গে সঙ্গে মূলাধার চক্র কাঁপা শুরু করল। আমাদের শরীরের যেই অংশে জননেন্দ্রিয় থাকে তার একেবারে শেষে, অর্থাৎ বসে থাকার সময় আমাদের মেরুদণ্ড বরাবর
একটা সরল রেখা টানা হলে সেই সরল রেখাটা যেই বিন্দুতে ভূমি স্পর্শ করে ওই বিন্দুটি মূলাধার চক্রের কেন্দ্রবিন্দু। ওই বিন্দুর চারপাশে ছড়িয়ে থাকা অঞ্চলে শরীরের যে অংশগুলি পড়ে, অর্থাৎ যেমন জনন ছিদ্র, রেচন ছিদ্র, বায়ু ছিদ্র, শরীরের এই সমস্ত অংশগুলিতে মূলাধার চক্র ক্রিয়াশীল। লম ধ্বনিতে স্যান্ডির মূলাধার চক্র কাঁপা শুরু করল। তার যৌনাঙ্গে কেউ যেন প্রচণ্ড সুরসুরি দিচ্ছে, এরকম একটা অনুভূতি হলো তার। কিন্তু এই অনুভূতিটা ঠিক কামেচ্ছা বা যৌন অভিলাষ নয়। যৌনতার অনুভব একটা উষ্ণ অনুভব, কিন্তু এই অনুভূতি সম্পূর্ণ শীতল, এক শান্তির অনুভূতি। মূলাধার চক্র খুলে গিয়ে যেন হু হু করে ঠান্ডা বাতাস ঢুকে পড়ছে তার শরীরে। শরীরটা যেন শরীর ছেড়ে উঠতে চায়। শরীরে যেন অন্য কেউ একটা আছে, সে শরীরের হয়েও শরীরের নয়। এবার দ্বিতীয় ছিদ্রের পালা। দ্বিতীয় ছিদ্রে ফু দিলে ভাম ধ্বনি বেরোয়। ভাম ধ্বনি তার চেতনার স্রোতকে, তার মূলাধারের শীতল কামেচ্ছাকে ঊর্ধ্বমুখী করল। তার চেতনা চলে এলো স্বাধিষ্ঠান চক্রে। মূলাধার চক্র থেকে 3 সেন্টিমিটার ওপরে এর অবস্থান। শরীরের যেখানে মহিলাদের জরায়ু থাকে, নাভির থেকে ইঞ্চি 2 নিচে, সেখানে মনে হলো কেউ যেন একটা জানলা খুলে দিল। নতুন কিছু সৃষ্টি করার সময় যে আনন্দ হয়, অনেকটা ওই রকম একটা ঠান্ডা স্নেহবোধ তার চেতনাকে যেন পরম যত্নে একটু একটু করে ভরিয়ে তুলছে। একটা কমলা রঙের আলো তার মেরুদণ্ড বেয়ে নাভির দিকে ওঠা শুরু করলো। তৃতীয় ছিদ্রে ফু দিতেই রাম ধ্বনি উৎপন্ন হয়ে তার নাভির আশেপাশের অংশে যে কম্পনটা শুরু হলো, সেই কম্পনের প্রভাবে অদ্ভুতভাবে তার আজীবনের সঙ্গী অসহ্যকর অ্যাসিডিটির সমস্যাটা এক নিমিষে শরীর থেকে উধাও হয়ে গেল। পেটের ভিতরে যেন সমগ্র শূন্যতাকে সে সন্তানের মতন ধারণ করে রেখেছে। গোটা সৃষ্টি যেন ব্রহ্মারূপে তার নাভি থেকে বেরোনো এক পদ্মফুলের ওপর সন্তানের ন্যায় বিরাজমান। সে স্পষ্ট অনুভব করল তার নাভি থেকে একটা অ্যামনিওটিক কর্ড বেরিয়ে রয়েছে। সেই নাভিরজ্জু হলুদ রঙের আলোয় জ্বলছে। সমস্ত ত্রিমাত্রিক বিশ্ব, এই অনন্ত টাইম স্পেস ফেব্রিক তার নাভিরজ্জুর সাথে জুড়ে রয়েছে, যেন এই 3 ডাইমেনশনাল রিয়েলিটি তারই সন্তান। এইভাবে একে একে 7খানা ছিদ্রে পর পর ফু দেওয়ায় একে একে লম, ভাম, রাম, ইয়াম, হাম, ওম এবং ওম এই 7টি ধ্বনি উৎপন্ন হল। এবং একে একে যথাক্রমে মূলাধার চক্র, স্বাধিষ্ঠান চক্র, মণিপুর চক্র, অনাহত চক্র, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র এবং সর্বশেষে সহস্রার চক্র প্রচণ্ডভাবে কেঁপে উঠল, তারপর খুলে গেল। সমাজে যে কামেচ্ছাকে ঘৃণ্য চোখে দেখা হয়, সেই কামেচ্ছা ঊর্ধ্বমুখী হয়ে
কুণ্ডলিনী শক্তি আকারে তার সমগ্র স্নায়ুতন্ত্রে এমনভাবে ছড়ালো যে স্যান্ডি এই 3 ডাইমেনশনাল রিয়েলিটির প্রকট এবং প্রচ্ছন্ন, প্রকাশিত এবং গুপ্ত, বিজ্ঞানলব্ধ এবং বিজ্ঞানাতীত সমস্ত জ্ঞান লাভ করে ফেলল মাত্র 1 মিনিট 23 সেকেন্ড সময়ের মধ্যে। সহস্রার চক্র খুলে যেতেই সে অজ্ঞান হয়ে গেল। স্যান্ডি জ্ঞান হারিয়েছে আজ 4 দিন হলো। 4 দিন ধরে সে জলপান করেনি, খাবার খায়নি, তার জ্ঞানও ফেরেনি, মলমূত্র বিসর্জনও করেনি। কিন্তু তার গোটা শরীর থেকে যেন জ্যোতি বেরোচ্ছে। তার হৃৎস্পন্দন স্বাভাবিকের চেয়ে বেশ কম। মিনিটে শ্বাস পড়ছে মোটে 1টা কি 2টো, কিন্তু একেবারে দেবতার মতো দেখতে লাগছে তাকে। গোটা শরীর থেকে এমন এক উজ্জ্বল শীতল আলো বেরোচ্ছে যেন সেই আলোয় স্নান করতে ইচ্ছে করে। স্যান্ডির শরীরের 2-1 ফুট রেডিয়াসের মধ্যে গেলেই শরীরটা কেমন যেন ঠান্ডা হয়ে যাচ্ছে সবার। মন শান্ত হয়ে যাচ্ছে। স্যান্ডির খুড়তুতো ভাই ফটকে দাদার একেবারে উল্টো। যৌবনে বেশ কয়েকবার জেল খেটেছে। পড়াশুনোতে খারাপ ছিল না, কিন্তু কিছুতেই তার মন বসত না। কাজবাজও সেরকম উল্লেখযোগ্য কিছু করে না। আজকে ফ্ল্যাটের দালাল, তো কালকে লটারির দোকানদার, পরশু আবার দেখা যাবে কোনো রাজনৈতিক দলের আইটি সেলের একনিষ্ঠ কর্মী হয়ে গেল। এই রকম মানুষ আর কি। তা সে বলল, বালুদা কিন্তু এনলাইটেড হয়ে গেছে, ঠিক আছে? বালুদা এখন নর্মাল মানুষ নেই। পাওয়ার পেয়ে দেখছো না, আরে কাকতাড়ুয়ার মতন দেখতে ছিল, মাত্র 3-4 দিনের মধ্যে কি সুন্দর দেখতে হয়ে গেছে। আরে এতদিন ধরে কেউ ঘুমায় নাকি, বুঝতে পারছো না? পাওয়ার ন্যাপ নিচ্ছে, পাওয়ার ন্যাপ, পাওয়ারের ন্যাপ, বুঝতে পারছো? পাওয়ারের ঘুম, এনার্জি জমাচ্ছে শরীরে। একটা মানুষ 3-4 দিন ধরে খাচ্ছে না, পেচ্ছাপ পায়খানায় যাচ্ছে না, শুধু ঘুমোচ্ছে আর দেখতে সুন্দর হয়ে যাচ্ছে। টেকনোলজিটা বুঝতে পারছো? ফটকের কথা শুনে স্যান্ডির পরিবারের বাকি সদস্যরা একদম নিশ্চিত হয়ে গেল যে স্যান্ডি কোনো সুপার পাওয়ার টাইপের কিছু পেয়েছে। সে নির্ঘাত এনলাইটমেন্ট লাভ করেছে। তারা প্রথমে পাড়ায়, পরে ফোনে ফোনে এবং শেষে সোশ্যাল মিডিয়ায় তাদের এই নতুন আবিষ্কার নিয়ে সোচ্চার হওয়া শুরু করল। ফলস্বরূপ যা হয় আর কি, স্যান্ডিদের বাড়িতে লোকে থই থই, সবাই নতুন ট্রেন্ডিং বাঙালি বুদ্ধকে দেখতে আসছে, যে নাকি 4 দিন ধরে চোখ খোলেনি। কিন্তু স্যান্ডি কি এসব জানে? জানে বই কি, সে এখন সব জানে। 8 দিনের মাথায় স্যান্ডি চোখ খুলল। সন্দীপন মনোক্লিডের স্যান্ডি হতে চেয়েছিল। তার এই অদম্য বাসনা তাকে এক জীবন্ত শিব বানিয়ে দিয়েছে। তার শরীরের 7খানা চক্র খুলে গিয়েছে। পৃথিবীর যে কোনো পার্থিব এবং অপার্থিব ইনফরমেশন এখন তার হাতের মুঠোয়। সে চাইলে এখন শরীর থেকে সূক্ষ্ম রূপে বেরিয়ে ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্তে পৌঁছে যেতে পারে। সে চাইলে পঞ্চতত্ত্ব অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল এবং আকাশ তত্ত্বকে নিজের মনের সাহায্যে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারে। তার মণিপুর চক্র খুলে যাওয়ার সাথে সাথেই সে 3D রিয়েলিটি
বা ত্রিমাত্রিক বাস্তবকে পেরিয়ে গিয়েছে। তাই মণিপুর চক্র খোলার সময় তার মনে হয়েছিল যে তার নিজের নাভি থেকে সমগ্র ত্রিমাত্রিক অস্তিত্ব উৎপন্ন হচ্ছে। বিশুদ্ধ চক্র খুলে যাওয়ার পরে চতুর্মাত্রিক, পঞ্চমাত্রিক এবং ষড়মাত্রিক বাস্তব অর্থাৎ কিনা 4D, 5D এবং 6D রিয়েলিটি তার জন্য উন্মুক্ত হয়েছে। ফাইভ ডি বা পঞ্চমাত্রিক রিয়েলিটির সুবিধা হলো সময় অর্থাৎ টাইম, স্থান অর্থাৎ স্পেস, এই দুটির ওপর সম্পূর্ণ এবং যথেচ্ছ নিয়ন্ত্রণ। অর্থাৎ অতীত, বর্তমান বা ভবিষ্যতের যে কোনো বিন্দুতে আপনি আপনার পছন্দের জীবন কাটাতে পারবেন। শুধু এই নয়, সম্ভাবনা বা প্রবাবিলিটির অপশানসও এন্ডলেস হয়ে যায়। অর্থাৎ কিনা 5Dতে আপনি একই সাথে অসংখ্য জীবন কাটাতে পারেন। সময়ের আলাদা আলাদা বিন্দুতে, স্পেসের আলাদা আলাদা স্থানাঙ্কে আপনি একই সাথে একাধিক নয়, অসংখ্য জীবন কাটাতে পারেন। আজ্ঞাচক্র খুলে গেলে সপ্তমাত্রিক, অষ্টমাত্রিক এবং নবমাত্রিক রিয়েলিটির দরজা খুলে যায়। এই সমস্ত ডাইমেনশনে যারা বিচরণ করেন তাদেরকে আমরা নির্দ্বিধায় দেবতা বলতেই পারি। এবং একদম শেষে আসে সহস্রার চক্র, যেই চক্র খুলে গেলে শরীর বা আত্মার আলাদা করে কোনো অথরিটেরিয়ান রাইট থাকে না। সহস্রার চক্র খুলে গেলে পরমেশ্বরে স্বেচ্ছায় মিলিত হওয়ার ক্ষমতা লাভ করা যায় এবং আপনি না চাইলে মৃত্যু আপনাকে কোনো দিন ছুঁতে পারবে না। আপনি বিশুদ্ধ চেতনারূপে, ব্রহ্মরূপে 10খানা ডাইমেনশনের অধিপতি হয়ে বিরাজ করতে পারবেন। এই মুহূর্তে আমাদের স্যান্ডির স্ট্যাটাসটা কিন্তু একেবারেই তাই। সে 10টা ডাইমেনশনের অধিপতি। অনেক তাবর তাবর অসুর যে অমরত্বের বর চেয়ে কখনো পায়নি, ব্রহ্মদেব কিংবা মহাদেব যে অমরত্বের বর কাউকে দেন না, সেই অমরত্বের বর সহস্রার চক্র খুলে যাওয়ার ফলে এখন স্যান্ডির কাছে রয়েছে। অমরত্ব লাভের পর স্যান্ডির আলাদা করে আর কোনো বাসনা রইল না। আমরা গল্পের শুরুর দিকেই এটা জানিয়েছি যে মনোক্লিডের চিরাগের গায়ে 8খানা ছিদ্র ছিল। সপ্তম ছিদ্রতে ফু দেওয়ার ফলে স্যান্ডির সহস্রার চক্র খুলে যায়, যার ফলে আজ সে অমর, সে শিব, সে আর জীব নয়, সে নির্জীব, সে নিষ্ক্রিয়, সে বাসনাহীন। তাই অষ্টম ছিদ্রটায় ফু দেওয়ার বাসনা আর তার মনে নেই। কিন্তু আমাদের সাধারণ মানব মনে প্রশ্ন তো থেকেই যায়, মনোক্লিডের চিরাগের গায়ের 8 নম্বর ছিদ্রটায় ফু দিলে কি হতো? স্টোরি হাউসের আজকের গল্পে আপনারা শুনলেন মনোক্লিডের চিরাগ। স্টোরি হাউসের পক্ষ থেকে আমাদের পরবর্তী গল্প রিমিল। গল্পটি শুনতে
আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।